আসসালামু আলাইকুম সবাইকে। বৃত্তি পরীক্ষায় হাতের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এবং আজকের এই ভিডিও কনটেন্টটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি তোকে ইনশিওর করতে পারবো তোমার হাতের লেখার ইমপ্রুভমেন্ট হবে, হাতের লেখার স্পিড বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি হয়তোবা যে কোয়েশ্চেনগুলো পারতা কিন্তু সময়ের অভাবে কমপ্লিট করে আসতে পারতা না, টাইম ম্যানেজমেন্টে প্যারা খেয়ে যেত, অথবা তুমি বাসায় লিখলে হাতের লেখা সুন্দর হয়, এক্সাম হলে মনে হচ্ছে হাতের লেখা আমার আপ টু দ্য মার্ক লাগতেছে না। এই যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ ভ্যানিশ হয়ে যাবে। সো চলো তাহলে সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখাই কিভাবে তুমি তোমার বৃত্তিতে হাতের লেখা নিয়ে একটা লেভারেজ পাবা, অন্যান্য থেকে একটা অ্যাডভান্টেজ পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ এই হাতের লেখার স্পিডটা আমরা একেবারে একটা উপমা হিসেবেই বলছি, রকেটের স্পিডে চলবে। চলো তাহলে আমি তোমাকে বেসিক্যালি এখানে A to Z একেবারে পুরা ডেমনস্ট্রেট করে দেখাবো, এবং এর সাথে সাথে একদিন একেবারে অফ দ্য বোর্ডের একটা আমি কথা বলবো, ভয়েস ওভার থাকবে, এবং উপর থেকে আমি নিজে তোমাকে একটা সিকিউ কমপ্লিট লিখে দেখাবো যে কিভাবে বাংলা, বিজিএস, সায়েন্স এদের সিকিউগুলো বেসিক্যালি লিখে কমপ্লিট করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। আমি যদি প্রথমেই তোমাকে বলে ফেলি, আমি ইচ্ছা করে এই জিনিসটা আর কম্পিউটার টাইপ করি নাই, একেবারে হাতের লেখা নিয়েই বেসিক্যালি আসছি। হ্যাঁ, তো আমি এখানে বলতেছি না যে আমার হাতের লেখা টাইপ করে লেখার মতন, একেবারে হাতের লেখা কি টাইপ করে লেখার মতন হইতে হয়? হাতের লেখা কি খুব সুন্দরী হইতে হয়? কি হইতে হয় বলো তো? হাতের লেখা সুন্দরী হইতে হয় না, টাইপ করে হইতে হয় না। হাতের লেখার জাস্ট দুইটা বৈশিষ্ট্য থাকলেই হইছে। এক, গুছানো, 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 গুছানো যাকে বলে। আচ্ছা, তোমার হাতের লেখাটা সুন্দর যেন গোছানো লাগে, গুছানো। ওকে। দুই, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। গোছানো আর পরিচ্ছন্ন হয়ে গেলে তোমার অর্ধেক কাজ শেষ। বাকি অর্ধেক কাজ হচ্ছে প্রাসঙ্গিকতা। তুমি যা লিখতেছো তা আবোল তাবোল না, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এই কথাটাই তুমি 10-12 বার করে লিখো নাই, এই প্রাসঙ্গিকতা থাকলেই হয়েছে। তারপরে এই হচ্ছে তোমার টোটাল খাতার প্রেজেন্টেশন, আর কিছু লাগে না, বুঝছো? এখন তোমার এই টোটাল খাতার প্রেজেন্টেশনে যদি আমি হাতের লেখাটা ঠিক করতে চাই, তাহলে বেসিক্যালি আমার এই প্রথম পয়েন্ট 1 এর প্রথম পয়েন্ট 2 লাগে। এই দুইটার প্রতিই সকল প্রেজেন্টেশন যুক্ত আছে। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিং। আচ্ছা, স্পেসিং আমি বুঝতেছি। প্রথমত আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ফন্ট সাইজ সমান। এই ফন্ট সাইজ সমান করার জন্য তুমি ছোট বাচ্চাকালে একেবারে ইংরেজি খাতা লিখতা না ভাই, 3টা দাগ লেখা থাকতো, মনে আছে রে? ধর আমি যদি এখানে লিখি যে এ গট, তাহলে জি এর মাথা দিব হচ্ছে উপরটাতে, পরে দিব হচ্ছে এখানে, এটা পুরোটা যেন হয় ফিল আপ, তারপরে টি দিব হচ্ছে এখানে, এ গট, এরকম ভাবে লিখতাম না? দেখো তো এখানে আমি মোরললেস সকলগুলা পয়েন্ট সমান করে লিখতে পারছি না। এই যে এই ফন্ট সাইজটা, ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স। কোথাও তোমার জি যেন হচ্ছে এতটুক, আর কোথাও তোমার জি যেন এতটুক, বা কোথাও তোমার জি যেন হচ্ছে এমন, কোথাও জি হচ্ছে এমন, এরকম যেন না হয়। এই ফন্ট সাইজগুলো ঠিক করে রেখো। এটা বাংলা বর্ণের জন্য, ইংরেজি বর্ণের জন্য, বোথ বর্ণের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমার প্রথম কাজটা কি হবে বলতো? ফন্ট সাইজটাকে সমান করা। এই কাজটার জন্য দেখো আমি বাংলাতে লিখছি, মোরলেস ফন্ট সাইজগুলো সবগুলো সমান লাগতেছে না? সমান লাগতেছে না? সমান লাগতেছে না? এবং বাংলার ক্ষেত্রে মাত্রা খুব ভালো মতন ম্যাটার করে অ্যাকচুয়ালি। তো কোনটা অর্ধমাত্রা, কোনটা পূর্ণমাত্রা, কোনটা মাত্রাহীন, এটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, একটু ছোট্ট করে খেয়াল রাখলেই হয়েছে, খুব বেশি লাগে না। বুঝা গেছে? তাহলে আমার প্রথম কাজ হবে কি? ফন্ট সাইজ সমান করা। ফন্ট সাইজ সমান করা আর স্পেসিং ঠিক করতে পারা, এই দুইটা ঠিক করতে যারা পারছে ওর হাতের লেখা অটোমেটিক গোছানো, অটোমেটিক পরিচ্ছন্ন, অটোমেটিক। আর তারপরে এটা হচ্ছে বেসিক্যালি প্রেজেন্টেশন, আমি খাতাতে লিখে দেখাবো, চিন্তা করো না। তাহলে প্রথম কাজটা কি বললাম বলো? ফন্ট সাইজ আমরা সমান করব, বুঝছো? এরপরেই চলে যাব আমরা হচ্ছে যে স্পেসিংটা ঠিক করতে। এই স্পেসিং ঠিক করতে হয় কেমনে? দেখো মানুষজন অহরহ তুমি দেখবা যে থাকে কি বলে হাতের লেখা সুন্দর করার কোর্স, হাতের লেখা সুন্দর করার প্রোগ্রাম। বেসিক্যালি আমি নিজেও এটার বেশ কিছু ফ্রি ক্লাস কমপ্লিট করছিলাম, পেইড ক্লাসও কমপ্লিট করছি, আমি মিথ্যা বলবো না। তো এটা ভাই সম্পূর্ণ আমার কাছে লাগে দুইটা জিনিস করতে পারলেই হইছে। জাস্ট এই যে বেসিক সায়েন্সটুকু আছে না, এটুকু বুঝে কেউ যদি প্র্যাকটিস করে ওর হাতের লেখা অটোমেটিক ঠিক হবে। এটার জন্য আলাদা কোনো কোর্স, আলাদা কিচ্ছু কমপ্লিট করা লাগে না। তো এরপরে চলো আমি যে কথাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেসিং। এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল একটা জিনিস। এই স্পেসিংটা 3 রকম ভাবে হয়, 3টা অ্যাক্সিসে হয়। তো তাই এই প্রপার স্পেসিংটা আমরা সবসময়, বিশেষ করে দ্রুত লেখার সময় আসলে মাথার মধ্যে প্রসেস করতে পারি না। বাট একবার যদি কেউ এই জিনিসটা প্রসেস করে ফেলতে পারে, একবার যদি ধরে ফেলতে পারে, ওর হাতের লেখা অটোমেটিক সুন্দর। কেমনে আসো? স্পেসিং হইতে হয় কি থেকে কি? দেখো এখানে স্পেসিং প্রথমটা যেটা, সেটা হচ্ছে লেটার টু লেটার, অর্থাৎ বর্ণ থেকে বর্ণ। এই যে আমি যে বর্ণ কথাটা লিখতেছি, এখানে কয়টা আমার 2টা লেটার আছে না? তাহলে এই একটা লেটার থেকে আরেকটা লেটারের যে স্পেসিংটা, এটা মেক শিওর করতে হবে অন্য আরেকটা যে শব্দ লিখবো আমরা, ধরো আরেকটা যে শব্দ লিখতেছি, এই শব্দের ক্ষেত্রে এই স্পেসিংটা যেন সেম থাকে। যদি এই স্পেসিংটা আমাদের সেম থাকে তাহলে লেখা ওই শব্দটুকু দেখতে অটোমেটিক সুন্দর হবে।
তাহলে প্রথম স্পেসিংটা হচ্ছে বর্ণ থেকে বর্ণ। এই যে দেখো এখান থেকে এখানে এটা কি ওভারল্যাপ করছে? এই যে থ থেকে ক এটা কি ওভারল্যাপ করছে? ব থেকে ন এটা কি ওভারল্যাপ করছে? করে নাই। আবার যতটুকু আমি স্পেস দিছি পরেরটা কি বেশি স্পেস দিয়ে ফেলছি? এমন করে ফেলছি? এত বেশি স্পেস দেওয়া আছে বলো তো? অবশ্যই না। এখানে থেকে কম স্পেস দেওয়া না? কম স্পেস দেওয়া বলেই সুন্দর লাগতেছে কিন্তু, বা স্পেসিংটা এটা এখানে যতটুকু এখানে ততটুকু এখানে ততটুকু, তাই সুন্দর লাগতেছে। বর্ণ থেকে বর্ণ স্পেসিং হচ্ছে প্রথম কাজ। এরপরে আমরা চলে যাব শব্দ থেকে শব্দ, শব্দ থেকে শব্দ কি বলে, শব্দ থেকে শব্দের স্পেসিং। শব্দ থেকে শব্দ স্পেসিং দেখো, এই যে এই একটা শব্দ থেকে এখানে যে আমরা স্পেসটা দিছি, এটা থেকে এখানে যে স্পেসটা দিছি, সমান না? প্রায় প্রায় সমান লাগতেছে না? দ্যাটস ওয়াই এই জায়গাটুকু দেখতেও ভালো লাগতেছে। ফন্টটা সাইজটা সমান করলাম, বর্ণ থেকে বর্ণের স্পেসিং, শব্দ থেকে শব্দের স্পেসিং, দুইটা জিনিসকে ঠিক করলাম, লেখা অটোমেটিক অনেকখানি গোছাই গেছে, অনেকখানি গোছাই গেছে। এরপরে লাগে কি আমাদের বলতো? লাইন থেকে লাইন স্পেসিং, লাইন থেকে লাইন স্পেসিং, লাইন থেকে লাইনের যে স্পেসিং দেখো, লাইন থেকে লাইনের যে স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইন, আমি কিন্তু এখানে কোনো প্যারা দেই নাই। প্যারা বা অনুচ্ছেদ দিলে আমরা আরো একটু স্পেসিং বাড়াই দিব, ওখানে তখন বেসিক্যালি 2 লাইন বা 3 লাইন স্পেস দেওয়া হয়। আর এই যে দেখো আমি 3 টাইপের যে স্পেসিং এর কথা বললাম, এক বর্ণ টু বর্ণ, 2 শব্দ থেকে শব্দ, আর একটা হচ্ছে লাইন থেকে লাইনের স্পেসিং। এই কাজটুকু যদি কেউ ঠিক করতে পারে ওর লেখা অটোমেটিকলি গুছাই গেছে। তারপরে তুমি নিজে এবার লেখো, নিজে প্র্যাকটিস করো। ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে আমি এখানে বেসিক্যালি খুব বেশি কথা বলবো না। অ্যালাইনমেন্ট লাইক দেখো, আমি যখন এই বর্ণের লাস্ট থেকে এটা শুরু করছি, এই শব্দের লাস্ট থেকে এটা শুরু করছি, এই যে একটা বেসিক অ্যালাইনমেন্ট আছে, বাট আমি যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কি এমনি লিখি নাকি? মোটেও না। সো ওই অ্যালাইনমেন্টটা বেসিক্যালি প্রেজেন্টেশনের ভিতরে চলে যায়, আমি এটা প্রেজেন্ট করে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এরপরে আমি যে চলে আসতেছি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, অনেকেরই দেখবা যে লেখার আগে মানে কোনো একটা শব্দ লিখে শেষ করার আগে ওর ব্রেন পরের শব্দ প্রসেস করে ফেলে। এটা ব্রেন ফাস্টার হওয়ার জন্য বেসিক্যালি এমন করে। তো এটাকে আমরা চাইলে একটু কন্ট্রোল করতে পারি, ওই যে ফোনের রিফ্রেশ রেটের মতো, বুঝছো? যে ফোন তুমি টাচ করার আগে কেমন হচ্ছে কাজ করে ফেলতেছে, ব্যাপারটা এমন। রিফ্রেশ রেট বাড়ায় থাকলে ব্যাটারি ড্রেন হয় কিন্তু অনেক বেশি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো তুমি যদি আগে ভেবে নাও একবার যে আমি এখন কি লিখবো, তাহলে খুব সহজ হয়। তাহলে খুব সহজ হয় হচ্ছে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে পারা। তো এই যারা যারা এই যে এরকম প্যারাফ্রেজ করে করে আসলে বুঝে যেতে পারে যে আমি কতটুকু লিখবো, কি লিখবো, তাদের জন্য বেসিক্যালি এটা খুব বেশি কঠিন না, তাদের জন্য এটা সহজ বুঝে যাওয়া বা লিখে ফেলা যে কিভাবে কিভাবে আমি লিখবো। কথা বুঝাইতে পারছি? তার মানে আমার জাস্ট এই বেসিক 4টা প্রসিজার ঠিক করা লাগবে, তার ভিতরে একটা অ্যালাইনমেন্ট, এটা তো আমি খাতাতে এখন দেখাবোই। যে খাতা তুমি রিপ্রেজেন্ট করবা কিভাবে, আসলে এটা একটা পাতা নিছি আমি, ধরে নাও এটাকে আমি এখন রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমার লেখা ঠিক করার জন্য দুইটা কাজ, কি কি? এক, ফন্ট সাইজ ঠিক করা, 2 বর্ণ থেকে বর্ণ, শব্দ থেকে শব্দ, লাইন থেকে লাইনের স্পেসিং। ক্লিয়ার? এরপর অ্যালাইনমেন্টে যাব, আর তারপরে আমি যা কি লিখবো সেটা আমি ধরো আগে ভেবে নিব। ধরো আমি এখন প্রথম লিখতেছি যে 1 নং প্রশ্নের উত্তর। তা আমি চেষ্টা করবো হচ্ছে যেন আমি মিডিল বরাবর লিখতে পারি এই জিনিসটা। 1 নং প্রশ্নের উত্তর আমি লিখলাম। আবার এখন এমন কইরো না কিন্তু যে ভাই আমি হচ্ছে যে ভালো করে লিখতে যাই বা সময় ধরে লিখতে যাই আমি হচ্ছে যে 2 ঘন্টাতে একটা সিকিউ লিখলাম মাত্র, তাহলে কোনো লাভ হলো আমার? 1 নং প্রশ্নের উত্তর দেখার পরে তুমি কালার করে দিবা এটাকে এরকম করে, যে কোনো একটা কালার দিয়ে, রেড ছাড়া, লাল ছাড়া। বেসিক্যালি বেটার হয় হচ্ছে গ্রিন অথবা ব্লু। ডান, ব্লুটা বেশি ফুটে ওঠে আসলে। ওকে, করলাম আমি। এরপরে আমি চলে যাব হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, মনে করো জাতীয় সঙ্গীতের প্রথম লাইন লিখতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এটা যেটা ক নাম্বার, বেসিক্যালি কটাকে আমি এভাবে মার্ক করলাম। তারপরে আমি লিখতেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। আমি কিন্তু বোর্ডে লিখতেছি ভাই, তো তুই বোর্ডের সাথে যদি খাতাটা মিলাস তাহলে হইলো না। আমি তোমায় ভালোবাসি। ডান। দেখো, তাহলে আমরা বর্ণ থেকে বর্ণের স্পেসিং, শব্দ থেকে শব্দের স্পেসিং, এই জিনিসটা ঠিক করতে পারলাম। এবার যখন আমি ক নাম্বার কোশ্চেনের উত্তরটা, যারা এরকম ভাবে ক নাম্বার দাও দ্যাটস ঠিক আছে। যদি কেউ চিন্তা করো যে ভাই আমি ক নাম্বারটা এইরকম ভাবে দিব, সেটা হচ্ছে সব থেকে বেটার এমন। তারপরে এবার খ নাম্বার যখন আমি লিখবো তখন কি এই যে এইরকম ভাবে একটা স্পেস দিব না? স্পেস দিয়ে খ নাম্বার লিখবো না? অবশ্যই। প্রথম পেজটার ভিতরে সিকিউ এর ক খ লিখলেই এনাফ। এখন এখানে তুমি অনুধাবন লিখবা, অনুধাবন লিখলা, হ্যাঁ। তারপরে এই যে অনুধাবনটাতে প্রথমে কি থাকে? একটা জ্ঞানমূলক অংশ থাকে যে হ্যাঁ যে কথাটা বলতেছে এই উক্তিটি যথার্থ। তারপরে তুমি বেসিক্যালি ওই গদ্য বা পদ্য থেকে ব্যাখ্যা করা শুরু করলা যে কেন উক্তিটা যথার্থ। শেষ, এটা শেষ। বুঝছো? মেক শিওর করো খাতাটা জাস্ট এমন না রাখতে যে যেন বুঝা না যায় যে তুমি ইচ্ছা করে স্পেস করতেছো। কেন? লেখা বড় করার জন্য, খাতা বড় করার জন্য। এটা নেগেটিভ ইম্প্যাক্ট করে তোমার খাতার উপরে। ক্লিয়ার? এটা করা যাবে না। এর সাথে সাথে কাটাকাটি, যেটা সব থেকে বড় একটা ইস্যু, যে ইস্যু নিয়ে কথা না বললে আসলে পাপ হবে রীতিমতন, সেটা হচ্ছে কি বললাম? কাটাকাটি। কাটাকাটি, কোনো একটা ভুল শব্দ দিয়ে ফেলছো, কি করবা বলো তো? ওটাকে জাস্ট এক টান দিয়ে কেটে দিবা। এবং কোনো একটা লাইনের ভিতরে যদি একটা কাটাকাটি হয়, তাহলে ওই যে বললাম এক লাইন দিয়ে কেটে দিলা, এবং ওই কাটাকাটিটাকে ইটসেলফ একটা শব্দ চিন্তা করবা।
ওটাও মনে করেন একটা শব্দ। তারপরে ওই যে শব্দ থেকে শব্দের যে স্পেসিং, হ্যাঁ, ওই স্পেসিংটা কমপ্লিট করলাম। ঠিক আছে? যেমন আমি বললাম যে সততায় সর্বোচ্চ, আচ্ছা সর্বোচ্চ তো ভুল লিখে ফেলছি, এটা তো সর্বোত্তম হইতো, তাহলে সর্বোচ্চটাকে আমরা কাটলাম, কেটে দিলাম, এই এক লাইন দিয়ে কেটে দিলাম। তারপরে ওটাকে স্পেস চিন্তা করে সর্বোত্তম উপায় বা পন্থা, আর একটা কাটাকাটি হচ্ছিল বেসিক্যালি, ধরো এমনি আমি লিখলাম সততাই সর্বোত্তম পন্থা। দেখো ওটাকে যেটা কাটাকাটি হচ্ছে ওটাকে একটা টান দিয়ে কাটা, আর কিচ্ছু না, না হচ্ছে এমন, না হচ্ছে কিচ্ছু না, জাস্ট একটা লেজিট লাইন দিয়ে কাটা এবং সেম কালার দিই, জাস্ট একটা সিঙ্গেল লাইন, আমি আবারও বলতেছি, কেটে দিবা। তারপরে সুন্দর করে পরে ওইটাকে একটা শব্দ ধরে, কাটাকাটিটাকে একটা শব্দ ধরে যদি লিখো, বিশ্বাস করো ওই কাটাকাটিটা চোখেই পড়বে না, চোখেই পড়ে না নর্মালি। স্যার যদি লাইন বাই লাইন পড়তে চাই তাহলে কেবলমাত্র চোখে পড়ে, এবং এটাতে উনি ইমপ্রেসড হবে যে তুমি এই জিনিসটার খুব সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম না মানতে চাইলেই করা যেত। কেউ অনেকে কাটাকাটি কইরা একেবারে ওটাকে হাইলাইট করে ফেলে, অমনও করা যেত, বাট তুমি মেনে চলতেছো, এটা ওনার অবশ্যই অ্যাটেনশন সিক করবে। ক্লিয়ার? তো তাহলে আমার টোটাল ওভারঅল হাতের লেখার একেবারে এ টু জেড আদ্যপান্ত কমপ্লিট করার জন্য কি কি প্রসিজিয়ারগুলো মেনটেন করতে হবে বুঝাইতে পারছি। এখন আমি যেই ফরমেশনগুলো বললাম, এই ফরমেশনের উপরে তুমি যত বেশি আমল করবা তোমার হাতের লেখা তত ভালো হইতে বাধ্য, তুমি যত বেশি আমল করবা তোমার হাতের লেখা তত রকেটের স্পিডের কাছাকাছি যেতে বাধ্য। বুঝছো ব্যাপারটা এমন? সো তুমি যত ভালো করে লিখবা ততটা বেটার। আমরা যখন অফলাইনের আগের বার পরীক্ষা নিলাম, তোমরা জানো আমাদের এসএসপি 2.0 প্রোগ্রাম কিন্তু অলরেডি রানিং, এবং এটা লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমি তোমাকে দেখাই, তোমরা অলরেডি ফ্রি কন্টেন্ট তো অ্যাভেলেবল পাচ্ছই বোধহয় সব দিক থেকে এখানে। এই যে এটা ম্যাথের কন্টেন্ট দেখাইছিলাম বোধহয় এর আগে। আচ্ছা আমরা যদি এটা কেটে দিই, ধরো এই যে ধরো প্লে লিস্টের মধ্যে আসলাম, এই প্লে লিস্টের ভিতরে আসলে দেখো ফ্রি কন্টেন্টের মধ্যে এই যে সকল গাইডলাইন ক্লাস 8 এর, জুনিয়র বৃত্তি 26 এর, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস সব তোমার জন্য এখানে দেওয়া আছে। এর সাথে সাথে যারা আমাদের পেইড প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, একটাই কথা, কি শিওর স্কলারশিপ 2.0। আগের বছর শিওর স্কলারশিপ শুধু প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে 3000-এর বেশি শিক্ষার্থী যুক্ত ছিল, এবং তার ভিতর থেকে আমরা 1300+ মানুষজনের বৃত্তির সাক্ষী হতে পারছি, জেনারেল আর হচ্ছে যে ট্যালেন্ট পুলে। সো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট যাকে বলে। তো তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক যেতে পারো, আবার আমার মতো ওয়েবসাইটে আসলা, ক্লাস 8 এর প্রোগ্রামে আসলা, এই যে শিওর স্কলারশিপ প্রোগ্রাম, এখানে ঢুকলেই তুমি যেই ক্লাস করতে চাচ্ছ, যেভাবে করতে চাচ্ছ, লেটস সে আমি আমার একটা ক্লাস দেখাই, চ্যাপ্টার 6 এটা আমি নিছি না বিজ্ঞানের, হ্যাঁ শিওর স্কলারশিপ 2.0। আরে আরে বস কি অবস্থা, অনেকদিন পরে দেখা। আচ্ছা যাই হোক, দেখছো? সো এই ক্লাস যা মানে তুমি জাস্ট এখানে একাডেমিক ক্লাসের কথা বললাম আমি, এরপরে আছে এখানে আর্কাইভ ক্লাস, এখানে দেওয়া আছে জেসি সাজেশনের পুরো ইবুক, দাগানো বই দেওয়া, এরপরে সকল এক্সাম দেওয়া আছে যেগুলোর উপরে তুমি এক্সাম দিতে পারো, পুরো প্যাকেজ। এবং সাথে সাথে তোমাদের লাইভ ক্লাস কিন্তু ইনশাল্লাহ শুরু হতে চলেছে 25 আগস্ট, 25 আগস্ট থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে? লাইভ ক্লাসের মধ্যে প্রথম 3টা লাইভ ক্লাস ফ্রি থাকবে, বাকি লাইভ ক্লাসগুলো কিন্তু তোমাকে অনলি আমাদের পেইড ব্যাচের মানুষজনরাই করতে পারবে। লাইভ ক্লাসে আমরা 30 লাইভ ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের টোটাল প্রিপারেশনটাকে কমপ্লিট করায় ফেলবো। এই হচ্ছে আজকের পর্যন্ত আপডেট এবং যাবতীয় আদ্যপান্ত। তাহলে বলো, আমি তোমার খাতার প্রেজেন্টেশন দেখাইলাম, ভালো লেখার উপায় বুঝাই দিলাম, এখন এটার উপরে কি করতে হবে? আমল আমল আর আমল। কি করতে হবে বলো তো? আমল আমল আর আমল। আর একটা জিনিস, কিছু বেসিক জিনিসপাতি ফিক্স রাখতে পারো, যেমন হচ্ছে যে সচরাচর বা ঘন ঘন কলম চেঞ্জ করবা না, যে কলমে লিখো বা যে টাইপের কলমে, যেমন আমি ভার্সিটিতে পড়তেছি বাট স্টিল লিখি হচ্ছে ম্যারাডোর হাই স্কুলে, তুমি কি কলমে লিখো একটু কমেন্ট করে জানাও তো, একটু দেখবো, একটা সার্ভে হয়ে যাক ভাইয়ারা। আর কারা কারা আমাদের ইকো ফ্রেন্ডলি পেন দিয়ে লিখো তাদের কাইন্ডলি একটু কমেন্ট করে জানাইতে পারো। আমি পার্সোনালি বলবো, এটা তুই আমাকে মার্কেটিং এর বল, হ্যানতে বল, ত্যান বল, তেন বল, কোনো সমস্যা নাই, আমি বলবো বল পয়েন্ট যে কলমগুলা যেটার মাথাটা মোটা, ওটা দিয়ে লিখার থেকে বৃত্ত ভরাট করবা, খুব কাজে দেয় বৃত্ত ভরাট করা ভাইয়া। ওই যে আমি দেখা যাবে পরীক্ষার আগে আগে বৃত্ত ভরাট করার A to Z শিখাবো হ্যান ত্যান, তো এই যে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে কাজ করবো, এটা অনেক ভালো কাজ দেয়। এবং সেটার জন্য আমাদের যে ইকো ফ্রেন্ডলি পেন, এটা সেট অর্ডার করতে পারো আমাদের যে প্রেপ স্টোর আছে সেখান থেকে, বা কিউএনএ থেকেও সার্চ করবা ইকো ফ্রেন্ডলি পেন, চলে আসবে। ওই পেন যেহেতু কাগজের, ব্যবহার করার পরে যদি মাটিতে ফালায় দাও টমেটোর গাছ হবে। সো সেই মার্কেটিং আর কি। যাকগে, বুঝাইতে পারছি নিশ্চয়ই হাতের লেখা নিয়ে আদ্যপান্ত। তাহলে হাতের লেখা নিয়ে প্রবাবলি আর কারো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা থাকবে না, এবং তোমার হাতের লেখার স্পিডটা বাড়াবা, হাতের লেখাটাকে ইনশাল্লাহ সুন্দর করবা, এতটুকু আমাদের তরফ থেকে চাওয়া। এবং যারা যারা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক চেক করো, ওইখানে তোমার যে ডিসকাউন্ট কুপন দেওয়া আছে সেটা ইউজ করতে পারো, তাহলে খুব ভালো একটা ডিসকাউন্টে যুক্ত হতে পারবা। বৃত্তি প্রস্তুতি মানেই শির স্কলারশিপ 2.0 প্রোগ্রাম। এছাড়া তুমি তোমার যে একাডেমিক প্রবলেম ফেস করতে হয় সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা সেটারও সলভ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।